আমার তো কখনো সন্তান হবে না, কিন্তু প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করবে, তার একটা ছোট্ট সন্তান থাকবে, সারাক্ষণ মা মা বলে ডাকবে। জানে না পা, এই সন্তানের জন্য না আমার সংসারটাও ভেঙে যাচ্ছে। ভেরি গুড। এভাবেই আস্তে আস্তে ওদের সবর মারতে হবে। মেঘলা ভেবেছিল মনে হয় আমি ফুরিয়ে গেছি, কিন্তু ও জানে না এই রাতুল রাজ কি জিনিস। আমাদের প্রজেক্টের ঝামেলাটা শেষ করতে হইব। যত টাকা লাগে আমি দিব, তারপর আমি চাই এই প্রজেক্টের ঝামেলাটা ঠিক করতে। আমি তো আছি, কিচ্ছু হবে না। আপনারা দেখছেন গরিব ঘরে রাজপুত্র ৪৩ নম্বর পর্ব। অনিক, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও বৃষ্টি, নতুন করে একটা জীবনসঙ্গী বেছে নাও, আমার আশায় আর বসে থেকো না। বাহ, কি স্বার্থপর তুমি, এত সহজে মুখ ফুটে ডিভোর্সের কথা বলে দিলে। সত্যি কথা তো সহজ হোক বা কঠিন বলতেই হয়, তাই না? হ্যাঁ, তাই তো। যখন আমাকে দরকার ছিল তখন তুমি আমার কাছে এসেছিলে, আর আজ যখন আর দরকার নেই তখন দূরে ঠেলে দিচ্ছ, তাই না? এখন তো তোমার আমাকে আর কোনো প্রয়োজনই নেই। এতটা স্বার্থপর তুমি, শুধু নিজের স্বার্থের জন্যই আমার কাছে এসেছিলে। এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ, সেটাই, আমি সন্তানের শোকে কাতর হয়ে আছি। তুমি সন্তানের যন্ত্রণা বুঝবে না, কারণ তোমার তো কখনো সন্তান হবেই না। মা হওয়ার কষ্টটা তুমি বুঝবে না। আমার সন্তান হবে না শুধু এই কারণেই কি তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছ? আমি কখনো মা হব না, তোমাকে বাবা ডাকার মতো কাউকে এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? কি বলতে চাও তুমি? আর কতবার বলবো? মেঘলা সন্তানের জন্ম দিতে পারে বলেই তো এত অপমানের পরও ও তোমার কাছে এত প্রিয়, এত ভালো। অথচ আমি তোমাকে এতটা ভালোবাসি, তবুও শুধু সন্তান জন্ম দিতে পারি না বলে তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছ? হ্যাঁ, সেটাই। তোমার যা মনে হয় ভাবতে থাকো। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আর কখনো এখানে ফিরো না। আমাকে একা থাকতে দাও। বৃষ্টি মনে মনে, ও যদি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি বাঁচব না। এই পৃথিবীতে আমি শুধু একজনকেই ভালোবাসি, আর এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে রাজি। মনে হয় সন্তান হলে ও আবার আমাকে ভালোবাসবে, তাহলে সন্তান পাওয়ার জন্য যা করতে হয় আমি তাই করব। গান, পটভূমি সঙ্গীত। ভাগ্যে গুণে পেলাম তোমায়, ভাগ্যে তো আর রইলে না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হলো না। তবুও আমি তোমার আশায় কাঁদি। সুখে থেকো, ভালো থেকো, ওগো ঘরের রাজপুত্তর রে। বাবা, কি রে মা, অফিস থেকে এসে সেই থেকে এখানে চুপচাপ বসে আছিস? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে, মন খারাপ? না বাবা, মন কেন খারাপ থাকবে, সব ঠিকই আছে। ও মা, কি নিয়ে যেন ভাবছিস? কি করবি তুই? জানি না মা, ওর কথা ভাবতে গেলেই আমার সন্তানের কথা মনে পড়ে। ও যে কষ্টটা আমাকে দিয়েছে তা আমি ভুলতে পারছি না মা। ও মা, কতই না কষ্ট পাচ্ছিস, তোর সন্তানটা চলে গেছে বাবা। তোরা দুজন দুই জায়গায় বসে বসে একা একা কষ্ট বয়ে বেড়াচ্ছিস। আমি বলি কি, একটু ভেবে দেখ, তোরা দুজন যদি একসাথে থাকিস তাহলে হয়তো আস্তে আস্তে কষ্টটা কমে আসবে। ও মা, চল ঘরে চল, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাবি। চলো যাই মা, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা যা মা। কিরে মা, কি হয়েছে? মামুনি, শান্ত হ, একটু শান্ত হ। কি হয়েছে মা, কেন কাঁদছিস বল? কেউ কিছু বলেছে? আমাকে বল। বাবা, আমি যে মা হতে পারবো না, এতে কি আমার কোনো দোষ আছে? তুমি বলো। না রে মা, এতে তোর কোনো দোষ নেই। কেন রে মা, তোকে কেউ কিছু বলেছে? আমাকে বল। বাবা, আমি মা হতে চাই, আমি ডাক্তারের সঙ্গে অপারেশনের ব্যাপারে কথা বলতে চাই। অসম্ভব মা, অসম্ভব। এই অপারেশনে অনেক ঝুঁকি আছে, এটা আমি তোকে কখনোই করতে দেব না। বাবা, এছাড়া আর কোনো উপায় নেই, আমি অনিকের কাছে ফিরে যেতে চাই। একটা সন্তান না হলে আমি কি করে তার কাছে যাব বলো? এই অপারেশনটা সফল হলে তবেই আমি ওর কাছে ফিরতে পারব। মারে, তুই কেন বুঝতে পারছিস না? এই অপারেশনের সাফল্যের সম্ভাবনা মাত্র ৫০%। তুই তুই আমার একমাত্র মেয়ে, তোকে ছাড়া আমি বাঁচব না রে মা। তোর সন্তান লাগবে না, বাবা আছি না, তুই সারা জীবন বাবার কাছেই থাকবি। প্লিজ, আর অপারেশনের কথা বলিস না মা। বাবা, প্লিজ, আমি অনিককে চাই, ওকে ছাড়া আমি থাকতে পারবো না বাবা। একটা সুযোগ দাও, দেখি কি হয়। বাবা, বাবা, তুমি ছোটবেলা থেকে আমি যা চেয়েছি সবই দিয়েছ, কোনোদিন না বলনি, আমার সব আবদার রেখেছ। আমি কিছু চাইলে তুমি কখনো ফিরিয়ে দাওনি। আজ শুধু এই একটা জিনিস চাইছি, এটাই আমার শেষ চাওয়া বাবা। প্লিজ বাবা, আমাকে অপারেশনটা করতে দাও। ঠিক আছে, আমি সব্বীরকে বলে দেখছি, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বাবা একা, নিজের মনে, জানি না কি হবে। আমি আমার মেয়েকে হারাতে চাই না। মারে, তোকে আমি বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি। সরকারি কর্মকর্তা,
আপনি যে ম্যাপ দেখালেন তার সাথে তো এই বিল্ডিংয়ের কোনো মিলই নেই। আপনারা তো কোনো নিয়মকানুন না মেনেই এই বিল্ডিং তুলছেন। আজ থেকে এই বিল্ডিংয়ের কাজ বন্ধ। নির্মাতা: স্যার, সবকিছুই তো ঠিক ছিল, সরকারিভাবে যাচাই করা। শালিমা গ্রুপ কখনো অসাধু উপায়ে ব্যবসা করে না স্যার। দেখুন, ছোট কোম্পানি বা বড় কোম্পানি বলে কিছু নেই, আইন সবার জন্য সমান। আপনারা যদি এভাবে বেআইনিভাবে কাজ চালিয়ে যান তাহলে আজ থেকে এই প্রজেক্ট বন্ধ থাকবে, যতক্ষণ না আপনারা নিয়ম মেনে চলেন। সহকারী: আরে স্যার, আপনি ওদের সাথে এত কথা বলছেন কেন? রাতুল: শুনুন, এমন আরও অনেক প্রজেক্ট আছে, সেগুলোও তদন্ত করা দরকার। তদন্ত করলেই বুঝতে পারবেন এখানে দুর্নীতি আছে কিনা। তখন আপনার চোখের সামনেই সব পরিষ্কার হয়ে যাবে, সবটাই দুর্নীতিতে ভরা। ম্যাডাম, কি হয়েছে এখানে? কি হয়েছে বুঝতে পারছেন না? রাতুল: দুর্নীতি করে ব্যবসা চালাচ্ছেন আর এখন এসে জিজ্ঞেস করছেন কি হয়েছে। স্যার, ওনাকে একটু বুঝিয়ে বলুন তো। সরকারি কর্মকর্তা: শুনুন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কাজ কোনো সরকারি বিধিনিষেধ মেনে হচ্ছে না। এমনভাবে বেআইনিভাবে কোনো প্রজেক্টকে শহরে অনুমোদন দিতে পারি না আমরা। আপনাদের এই প্রজেক্ট এই মুহূর্ত থেকে বন্ধ। ম্যাডাম, আপনারা সবকিছু ভালোমতো তদন্ত করে দেখেছেন তো, তারপরেও এই কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই। আপনার আপত্তি থাকলে আপনি আবার আবেদন করতে পারেন, আমরা নতুন করে তদন্ত করে দেখব। কিন্তু ততদিন এই প্রজেক্ট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখানে কোনো কাজ করা যাবে না। চলুন সবাই। রাতুল সাহেব, তাহলে আসি। রাতুল মনে মনে: খেলা কিন্তু আবার ঘুরে গেল। ডাক্তার: আমি বলবো আপনি আরেকটু ভেবেচিন্তে সময় নিয়ে সিদ্ধান্তটা নিন। বারবার বলছি, এই অপারেশনটা খুবই ঝুঁকিপূর্ণ। তার উপর আপনি তো জানেনই আপনার শরীরে আরও কিছু সমস্যা আছে, যে কারণে এই অপারেশন আপনার জন্য সত্যিই অনেক রিস্কি। বৃষ্টি: আমি সব ধরনের ঝুঁকি নিতে রাজি, আপনি ব্যবস্থা করুন। ডাক্তার: বেশ, আমাদের সব টেস্ট হয়ে গেছে, রিপোর্টও চলে এসেছে। আপনারা রাজি থাকলে আমরা আগামীকাল বিকেলের মধ্যেই অপারেশনটা করে ফেলতে পারি। বৃষ্টি: ঠিক আছে, বেস্ট অফ লাক। নার্স: ম্যাম, আপনার রাউন্ডের সময় হয়ে গেছে। ডাক্তার: ও আচ্ছা, আমাকে যেতে হবে। আমি আবারও অনুরোধ করব আপনারা আরেকটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন, আর শেষমেশ ঠিক করেন যে অপারেশনই করাবেন, তাহলে পরে অ্যাকাউন্টসের সাথে যোগাযোগ করে নেবেন। বাবা: ঠিক আছে, এটা করতেই হবে, চল। সাব্বির: কেন শুধু শুধু নিজের জীবনে এত বড় একটা ঝুঁকি নিচ্ছ? সন্তান নেওয়ার কি দরকার এখন? সন্তান না হলে তো অনিক আমাকে ডিভোর্স দিতে চাইছে। আমি যদি সন্তানের মা হতে না পারি তাহলে আমি কি করে সবার সামনে একজন স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো বলো? এমন অধিকারের দরকারই বা কি? দেখো বৃষ্টি, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, সে কখনো এসব অজুহাত দেখাবে না যে আমার জন্য হাত কাটো তবেই ভালোবাসবো, আমার জন্য জীবন দাও তবেই ভালোবাসবো। যে সত্যিই ভালোবাসে সে কখনো এসব অজুহাত দেখায় না। বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করব, চলো আমরা সব ভুলে গিয়ে বিয়ে করি, ছোট্ট একটা সংসার গড়ি। হয়তো আমাদের সন্তানের অভাবে আমাদের ঘরটা একটু খালি খালি লাগবে, কিন্তু আমি তো আমার বৃষ্টিকে পাবো। প্লিজ, আমার এই কথাটা রাখো। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালো রাখব, অনেক সুখে রাখব। বৃষ্টি: সাব্বির, আমি জানি তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো, আমি এই ভালোবাসাকে সম্মান করি, কিন্তু বিশ্বাস করো, আমি আমার জীবনে অনেকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না। আমার ওকেই লাগবে, এজন্য যা করতে হয় আমি তাই করব। সহকারী: ম্যাডাম, আমাদের প্রজেক্টে তেমন কোনো বড় সমস্যা নেই, তবু এমন কাউকে দিয়ে বিষয়টা উপস্থাপন করানো দরকার যিনি সবকিছু বোঝেন। ম্যাডাম, ঠিকই বলেছেন, অনেক এসব বিষয় খুব ভালো বুঝত, তাই না? সহকারী: ম্যাডাম, আমি অনিক সাহেবের কথাই বলতে চাইছিলাম, কিন্তু আপনি রাগ করেন কিনা ভেবে বলিনি। না না না, রাগের কি আছে, কাজের জন্য দরকার হলে অবশ্যই বলবেন, কিন্তু আমি ভাবছি প্রজেক্টটা কিভাবে চালাবো বলুন তো। দেখুন ম্যাডাম, সরকারি কাউকে টাকা দিলে এটা চালানো খুবই সহজ, কিন্তু আমরা তো সেটা করতে চাই না, সঠিক পথেই এগোতে চাই। আপনি একটা কাজ করুন, অনিক সাহেবকে ফোন দিন, আমি তাকে ব্যাপারটা বলে রাখছি। না না না, ম্যানেজার আঙ্কেল, এটা কেমন দেখায় বলুন তো? ও তো বারবার আমার কাছে এসেছিল, আর আমি বারবার অপমান করে ফিরিয়ে দিয়েছি। এখন যদি নিজের প্রয়োজনে ডাকি তাহলে সেটা তো স্বার্থপরের মতো দেখাবে। না 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 ম্যাডাম, কিচ্ছু হবে না, আপনি ওনাকে ফোন দিন, আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম: মেঘনা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা, তুমি কি এখন ব্যস্ত আছো? না, আমি ফ্রি আছি। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল, তুমি একটু তাড়াতাড়ি অফিসে আসতে পারবে? পারবো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমার গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। না না না, তোমার গাড়ি পাঠাতে হবে না, গাড়ি আসতে আসতে আমি নিজেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, আসছি বলো। ম্যাডাম, ওরা আমার কাছ থেকে যে প্রজেক্টটা কেড়ে নিয়েছিল সেটাই আজ বন্ধ করে দিয়ে এলাম। মানিক সাহেব,
ভেরি গুড, এভাবেই আস্তে আস্তে ওদের সবটুকু শেষ করতে হবে। ম্যাডাম, মেঘলা ভেবেছিল ও বুঝি ফুরিয়ে গেছে, কিন্তু ও জানে না রাতুলের আসল শক্তি কি জিনিস। এখনও ওকে বড় কোনো শিক্ষা দিতে পারিনি। যতদিন না পারব ততদিন আমি শান্তি পাব না। মানিক সাহেব, রাতুল, তুমি একটু ধৈর্য ধরো। ও তো এমনিতেই একটা বস্তির ছেলে, ওর হিসাব না হয় পরে হবে, কিন্তু দ্বিতীয় বা রাতুলের বাইরেও ভেবেচিন্তে এগোতে হবে। মনে রেখো, শালিমা গ্রুপ যথেষ্ট শক্তিশালী। একটু এদিক ওদিক হলে উল্টো আমাদের গলাতেই ফাঁস পড়বে, কথাটা মনে রেখো। ম্যাডাম, আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না। আমি একদম পরিকল্পনা সাজিয়ে হিসাব কষে তারপরেই শালিমা গ্রুপকে ধ্বংস করতে নেমেছি। সহযোগী, কোনো সমস্যা আছে? আমি তো দেখছি সবকিছু মোটামুটি ঠিকই আছে, তাহলে ওই সরকারি লোকটা কাজ বন্ধ করে দিল কেন? রাতুল, সবই দেখলাম, পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরো ষড়যন্ত্রটা রাতুলের বিরুদ্ধে সাজানো হয়েছে। সহযোগী, কি রাতুল করিয়েছে এটা? রাতুল, পুরো দেশটাই এখন টাকা পয়সার উপর চলে, দুনিয়ার টাকার গোলাম। তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সবকিছু দেখে নেব। সহযোগী, থ্যাংক ইউ মানিক সাহেব, আমরা জানতাম আপনিই পারবেন। রাতুল ছেলেটা বড্ড বেয়াদব, সব জায়গায় শুধু সবার ক্ষতি করে বেড়ায়। ম্যাডাম, মনে মনে, রাতুল আমার পুরো জীবনটাই ধ্বংস করে দিয়েছে, সবকিছু এলোমেলো করে দিয়েছে। মানিক সাহেব, আপনি যান। স্ত্রী, আসলে তাড়াহুড়ায় তেমন কিছু করতে পারিনি, তোমার জন্য হালকা একটু নাশতার ব্যবস্থা করেছি, খেয়ে নাও। স্বামী, কি ব্যাপার, এভাবে হাসছ যে? স্ত্রী, তেমন কিছু না, অনেকদিন পর তুমি আমার প্রতি নরম হয়েছ, এই যে ভালো লাগছে। স্বামী, আমাদের প্রজেক্টের ঝামেলাটা শেষ করতে হবে, যত টাকা লাগে আমি দেব। এই প্রজেক্টের সমস্যাটা ঠিক করতে চাই, আমি তো আছি, কিচ্ছু হবে না। মা, আরে মা, আমি একটু আসছি। স্ত্রী, থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে নাশতাটা করে নাও। বাবা, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? বৃষ্টি, তোমার সাথে যাচ্ছি। বাবা, না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি আসছি। প্রতিবেশী।